ছোট্ট একটি ক্লাস কিন্তু ফায়দা অনেক বেশি। আজকে আমি করাবো নেটওয়ার্ক টপোলজি, যেটি এই দ্বিতীয় অধ্যায়ের সবথেকে ইম্পর্টেন্ট একটি টপিক। আজকে খুবই ছোট একটি ক্লাস হবে, কিন্তু এই ক্লাস থেকে ইনশাল্লাহ অনেক বেশি ফায়দা হবে। নেটওয়ার্ক টপোলজি। তো প্রথমেই আপনারা অবশ্যই জানেন যে নেটওয়ার্ক বলতে কি, যারা আগের ক্লাসগুলো করেছেন তারা অবশ্যই জানেন যে নেটওয়ার্ক হচ্ছে কানেক্টিভিটি বা সংযুক্ততা। আর টপোলজি কি? ধরুন আপনার বাসায় যে পিসিটি রয়েছে, সেই পিসির সাথে আপনি রাউটার কানেক্ট করেছেন, তাছাড়াও বিভিন্ন ধরনের কেবল কানেক্ট করেছেন। এই যে কানেক্ট করেছেন, এটি একটি টপোলজি ক্রিয়েট করছে। অর্থাৎ আপনার পিসির সাথে বা আপনার ডিভাইসের সাথে যতগুলো বাহ্যিক ডিভাইস বা ফিজিক্যাল ডিভাইস যুক্ত আছে, তাদেরকে নিয়ে যে নেটওয়ার্কটি গঠন হয়েছে তার নাম হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। আর এই যুক্ত হওয়ার অর্থাৎ এটি হচ্ছে আপনার কোনো একটি কেবল এবং তার সাথে আপনি আপনার কম্পিউটার যুক্ত করেছি। এই যে যুক্ত হবার স্থান, তাকে বলা হয় নোড। টপোলজি মূলত 6 ধরনের হতে পারে: বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি এবং সর্বশেষ হাইব্রিড টপোলজি। তো আজকে এখন ক্রমান্বয়ে সবগুলো টপোলজি আমরা দেখে নেব এবং শিখে নেব। আপনার কিছুই মুখস্থ করা লাগবে না, শুধুমাত্র আমি আপনাকে যেভাবে বলবো চিত্র এঁকে দেব, শুধু চিত্রটা মাথায় গেঁথে নিন, আর কিছুই মুখস্থ করা লাগবে না ইনশাল্লাহ। সবগুলো আমি এমনভাবে পড়াবো যেন আপনারা চিত্র থেকে লিখে ফেলতে পারেন। তো প্রথমে আসে বাস টপোলজি। মূলত কি? আমরা সকলেই বাস দেখেছি, অবশ্যই দেখেছি। বাসের মাঝখান থেকে যখন আপনি বাসে প্রবেশ করেন, তখন মাঝখানে একটি রাস্তা থাকে এবং তার দুই পাশে সিটগুলো ছড়ানো থাকে। তো বাস টপোলজিও ঠিক বাসের মতোই, একটি তার থাকবে এবং উভয় দিক থেকে এরকমভাবে কম্পিউটার যুক্ত থাকবে। এই যে মাঝখানের যে তারটা, তাকে বলা হয় নেটওয়ার্ক ব্যাকবোন। তাকে কি বলা হয়? বাস বা নেটওয়ার্ক ব্যাকবোন। এখন আপনাকে যদি বলা হয় এখান থেকে যে এই বাস টপোলজির সুবিধা এবং অসুবিধাগুলো লিখো, তখন কিভাবে লিখবেন? অবশ্যই আপনারা মুখস্থ করা শুরু করবেন, কিন্তু আমি আপনাদেরকে বলছি আজকের পর থেকে আর একটি ওয়ার্ড এখান থেকে মুখস্থ করতে হবে না। চলুন কিভাবে আমি দেখাচ্ছি। যদি প্রথমে আমি সুবিধার ক্ষেত্রে আসি, এই টপোলজিতে কম কেবলের প্রয়োজন হয়, যার ফলে আপনার খরচ বেঁচে যাবে এবং সাশ্রয়ী হবে। কিভাবে কেবল কম লাগে দেখুন, একটি মাত্র আপনি ব্যাকবোন অ্যাড করছেন এবং সেখান থেকে আপনি যেখান থেকে ইচ্ছা, যখন ইচ্ছা আপনি অন্য একটি কম্পিউটার যুক্ত করে ফেলতে পারছেন। এক্সট্রা কোনো তার অ্যাড করতে হচ্ছে না, শুধুমাত্র একটি আপনি ব্যাকবোন অ্যাড করার মাধ্যমে আপনি যেখান থেকে শুরু, এখান থেকে চাইলে এখান থেকে দিতে পারবেন, এখান থেকে পারবেন, এখান থেকে পারবেন, সমগ্র তারের যে কোনো একটি জায়গা থেকে আপনি কেবল অ্যাড করতে পারবেন, যা একটি সুবিধা হিসেবে বলা যায় এবং এতে আপনার খরচ বাঁচবে। এই দ্বিতীয় সুবিধা, আপনি এখানে যত ইচ্ছা আপনি কম্পিউটার অ্যাড করতে পারবেন, যেখান থেকে ইচ্ছা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এতে আপনার নেটওয়ার্কে কোনো সমস্যা সৃষ্টি হবে না। তৃতীয় সুবিধা, আপনি যখন ইচ্ছা এখান থেকে যে কোনো কম্পিউটার ডিসকানেক্ট করে নিতে পারবেন, তাতেও আপনার নেটওয়ার্ক টপোলজিতে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না, কোনো কাজের কোনো সমস্যা হবে না। আপনি খুবই সিম্পলি অ্যাড করতেও পারবেন, আবার পৃথক করতেও পারবেন, এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না। চতুর্থ সুবিধা, আপনি এখানে দেখুন, যদি অন্য কোনো একটি টপোলজি হতো, যেগুলো আমি সামনে অবশ্যই পড়াবো, যে স্টার টপোলজির ক্ষেত্রে আপনার মাঝখানে একটি কেন্দ্রীয়ভাবে একটি ডিভাইসের প্রয়োজন হয়, কিন্তু এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইসের প্রয়োজন নেই। এখন কেন্দ্রীয় ডিভাইস না থাকার কারণে কি হচ্ছে, আপনার কোনো একটি ডিভাইসের উপর নির্ভর করতে হচ্ছে না। এখন যদি এটি হতো, তাহলে কেন্দ্রীয় ডিভাইস যদি নষ্ট হয়ে যেত, তাহলে সমগ্র নেটওয়ার্কের সকল কম্পিউটার অকেজো হয়ে যেত। কিন্তু এখন এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস যুক্ত না থাকার কারণে আপনার কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, তাহলেও বাকি সকল নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো সচল থাকবে, কোনো বিঘ্ন ঘটাবে না কাজে। এটি হচ্ছে চতুর্থ সুবিধা। এবার যদি আমরা অসুবিধার ক্ষেত্রে আসি, তাহলে কি হচ্ছে, এই একটি ব্যাকবোনের মাধ্যমে, একটি ব্যাকবোনের মধ্যে আপনি অনেক বেশি কম্পিউটার অ্যাড করতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু দেখুন একই ব্যাকবোনের মধ্যে যখন আপনি অনেক বেশি ডিভাইস অ্যাড করবেন, তখন তার কিছুটা ধীরগতি সম্পন্ন কাজ করবে, সেটি একটি অসুবিধা হিসেবে ধরা যায়। তারপরে আরেকটি অসুবিধা যদি বলি, তাহলে এই যে ব্যাকবোনটি আছে, এই ব্যাকবোনটি যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আপনার পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যাবে। তারপরে আরেকটি অসুবিধা যদি আমি বলি, তাহলে সেটি হচ্ছে ডেটা সংঘর্ষের
সম্ভাবনা থাকে। কিভাবে? ধরুন আপনি এই কম্পিউটারটি থেকে একটি ডেটা এই কম্পিউটারে পাঠাতে চাচ্ছেন, একইভাবে এই কম্পিউটারটি থেকে আরেকটি তথ্য একই সময়ে এই কম্পিউটারটিতে পাঠাতে চাচ্ছে। তখন কি হবে? এই কম্পিউটারটিতে যখন একটি তথ্য আসবে, আবার এই কম্পিউটারটি থেকে যখন আরেকটি তথ্য আসবে, তখন দুটি তথ্য একসাথে সংঘর্ষ ঘটবে এবং তথ্য কিছুটা বিঘ্নিত ঘটতে পারে। সেজন্য সেটিকে আরেকটি অসুবিধা হিসেবে ধরা যায়। এই ছিল বাস টপোলজি। তারপর আছে রিং টপোলজি। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট রিং টপোলজি? রিং বলতে কী বোঝায়? অর্থাৎ চক্র থাকবে, অর্থাৎ এমন একটি টপোলজি যার মধ্যে থাকা সকল কম্পিউটারগুলো একটি চক্রাকারে যুক্ত থাকবে। অর্থাৎ এই একটি কম্পিউটারের এক পাশ অন্য একটি কম্পিউটারের অন্য পাশের সাথে যুক্ত থেকে এরকম চক্র আকারে একটি টপোলজি বা একটি নেটওয়ার্ক তৈরি করবে, সেটি হচ্ছে রিং টপোলজি। এখন রিং টপোলজির ক্ষেত্রে যদি আপনি সুবিধার কথা চিন্তা করেন, তাহলে দেখুন এখানে আপনি কম তারে অনেকগুলো নেটওয়ার্ক কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করতে পারছেন। কিভাবে? জাস্ট এইটুকু তারের মধ্যে অথবা যে কোনো একটি স্পেসিফিক তারের মধ্যে আপনি এখানে চাইলে দুটো কম্পিউটার অ্যাড করতে পারবেন, চাইলে 3টি করতে পারবেন, 4টি করতে পারবেন, যত ইচ্ছা আপনি নেটওয়ার্কভুক্ত করতে পারবেন। এটি হচ্ছে একটি সুবিধা। এর কোনো কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয় না, যেরকম আমরা স্টার টপোলজিতে দেখেছিলাম কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয়, এখানে কোনো কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয় না, যার ফলে প্রত্যেকটি কম্পিউটারের সমান গুরুত্ব রয়েছে এখানে। তারপর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে ডেটা কলিশন কম হয়। এখন আসুন ডেটা কলিশন বলতে কী বোঝায়? ডেটা অবশ্যই সকলে জানি তথ্য, আর কলিশন বলতে আমি আপনাকে খুবই সহজভাবে সিম্পলিভাবে একটি বাস্তবমুখী উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি একটি রুমে আছেন, ওই রুমে একই সাথে আপনার আরও 5 জন বন্ধু আছে। এখন আপনি চাচ্ছেন কোনো একজন স্পেসিফিক মানুষকে কিছু একটা কথা বলতে এবং আপনি সেটি বলছেন, কিন্তু দেখা যাচ্ছে বাকি যে 4 জন মানুষ আছে তাদের মধ্যে আরও 3 জন একই সাথে অন্য কোনো কথা বলছে। তখন কি হবে? আপনিও বলছেন, তার সাথে আরও 3 জন কথা বলছে, অর্থাৎ 4 জন মানুষ একসাথে একটি কক্ষে কথা বলছে। তখন কি হবে? আপনার কারোর কথাই সঠিকভাবে পরিপূর্ণভাবে বোঝা যাবে না। এটি হচ্ছে ডেটা সংঘর্ষ হবে বা ডেটা কলিশন হবে, একে বলা হয় ডেটা কলিশন। আর যখন এই রিং টপোলজির ক্ষেত্রে হিসাব করা হয়, তখন দেখা যাচ্ছে যে আপনার এই কম্পিউটারটি যখন কোনো একটি তথ্য প্রেরণ করবে এদিকে বা এদিকে, তখন শুধু এই কম্পিউটারটি করছে। তার সাথে যদি এই কম্পিউটারটির তথ্য দেওয়া হয়, তাহলে সে হয় এদিকে আসবে না হয় ওইদিকে যাবে, কিন্তু তার সাথে কোনো সংযুক্ততা বা কানেক্টিভিটি থাকবে না, যার কারণে একই সাথে ডেটা কলিশনের সম্ভাবনা কমে যাচ্ছে। এখন যদি আমরা এই রিং টপোলজির অসুবিধার কথা চিন্তা করি, তাহলে কি হচ্ছে? আপনি যদি এখান থেকে যে কোনো একটি কম্পিউটার সরিয়ে নেন, তাহলে এখানে সম্পূর্ণ যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটি হচ্ছে একটি অসুবিধা। তারপরে আরেকটি অসুবিধা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে আপনি চাইলেই এই কম্পিউটারটি থেকে এখানে তথ্য দিতে পারবেন না, আপনাকে অবশ্যই এদিক থেকে ঘুরে আসতে হবে অথবা এদিক থেকে ঘুরে আসতে হবে। অর্থাৎ যদি স্পেসিফিক 1 নামের কোনো একটি কম্পিউটার এই 3 নামের কোনো একটি কম্পিউটারকে ডেটা প্রেরণ করতে চাই, তাহলে হয় তাকে এই পাশ থেকে সকল কম্পিউটার ঘুরে এখানে আসতে হবে, অথবা এই পাশ থেকে ঘুরে এখানে আসতে হবে, সরাসরি কোনো তথ্য প্রেরণ করতে পারবে না। এটি হচ্ছে অন্য একটি সমস্যা। তারপরে আরও একটি সমস্যা যদি আমরা এখানে বের করতে চাই, সেটি হচ্ছে যেহেতু এতগুলো কম্পিউটার ঘুরে আসতে হবে, তাই অবশ্যই সময় বেশি লাগবে, অর্থাৎ এখানে বাস্তবায়নের সময় বেশি প্রয়োজন হয়। এবং তার সাথে আপনি যত বেশি কম্পিউটার এই নেটওয়ার্কটিতে যুক্ত করবেন, তত বেশি এই স্পিড কমে যাবে। সেটি হচ্ছে আরেকটি অসুবিধা। তারপরে হচ্ছে আমাদের স্টার টপোলজি। তো স্টার টপোলজি আসলে তেমন কিছুই না, অর্থাৎ একটি কেন্দ্রীয় সার্ভার থাকবে এবং তার সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকবে, সেটি হচ্ছে স্টার টপোলজি। যদি সংজ্ঞাটি আমি আরও সুন্দরভাবে দিতে চাই, তাহলে বলা যাবে যে নেটওয়ার্ক টপোলজিতে একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে আপনি তারকাভাবে বা চারদিক থেকে আরও অনেকগুলো ডিভাইস যুক্ত করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, সেটি হচ্ছে স্টার টপোলজি। এখন এখানে যদি সুবিধা চিন্তা করি, তাহলে কি দেখা যাচ্ছে? আপনি চাইলেই এখানে এই যে সুইচটি আছে কেন্দ্রীয়ভাবে, তার সাথে আপনি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি কম্পিউটার অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে এখানে 3টি, 5টি, 7টি, 10টি যতক্ষণ ইচ্ছা আপনি করতে পারবেন, খুবই নির্দ্বিধায়। এতে
তার কাজের কোনো বিঘ্ন ঘটবে না। অর্থাৎ আগে যখন যদি এখানে 4টি কম্পিউটার যেরকম কাজ করতো, আপনি তার সাথে অ্যাডিশনাল আরেকটি যখন যুক্ত করবেন, এতে ওই বাকি 4টির কাজের কোনো বিঘ্নিত ঘটবে না। সেটা হচ্ছে একটি সুবিধা। তারপরে আরও একটি সুবিধা যদি আমরা এখানে থেকে খুঁজে বের করার চেষ্টা করি, এখানে অনেক ধরনের কেবল ব্যবহার করা যায়। অনেক ধরনের কেবল বলতে কী বোঝায়, আপনি এখন এখানে যে 4টি আগে কম্পিউটার ছিল, এখানে আপনি যে ধরনের কেবল ব্যবহার করেছেন, আপনার এটি গুরুত্বপূর্ণ না যে আপনার পঞ্চম বা তার পরবর্তী আরও কম্পিউটার যুক্ত করে একই ধরনের কেবল ব্যবহার করতে হবে। আপনার যে কোনো ইচ্ছা, যে ধরনের কেবল ইচ্ছা আপনি অ্যাড করে সেখান থেকে কানেক্টিভিটি পেতে পারেন। সেটা হচ্ছে আরেকটি সুবিধা। তারপরে আমরা পরবর্তীতে আরও একটি সুবিধা যদি চিন্তা করি, যদি এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত এই যে এখানে 5টি কম্পিউটার রয়েছে, এই 5টি কম্পিউটারের মধ্যে কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাকি 4টির কোনো সমস্যা হবে না, তারা তাদের মতো কাজ করে যেতে পারবে। এটি হচ্ছে আরেকটি সুবিধা। তারপরে আপনি যত এখানে কম্পিউটার অ্যাড করুন না কেন, আপনার গতি একই রকম থাকবে। কিভাবে থাকবে আপনি দেখুন। আপনি ধরুন এখানে এই কম্পিউটার 1 কম্পিউটার আপনাকে 3 কম্পিউটারে ডেটা প্রেরণ করবে। তখন কি করবে, আপনার প্রথমে সে এখান থেকে এই হাবে বা সুইচে এই ডেটাটি প্রেরণ করবে। তখন এই সুইচ কি করবে, ওই স্পেসিফিক কম্পিউটারের তথ্যটি প্রেরণ করবে। একইভাবে যদি আপনি এখান থেকে প্রেরণ করেন, সে প্রথমে হাবকে দেবে, তারপর হাব আবার ওই কাঙ্ক্ষিত কম্পিউটার নিয়ে যাবে। একইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে। এতে কি হচ্ছে, আপনি এখানে যদি 100 কম্পিউটার যুক্ত করেন, তারপর আপনার সময় একই রকম লাগছে। অর্থাৎ প্রথমে সে হাবকে প্রেরণ করবে, তারপর হাব ডিরেক্ট ওই স্পেসিফিক কম্পিউটারকে প্রেরণ করবে। এতে সময় একই ধরনের লাগছে। অর্থাৎ যতই আপনি কম্পিউটার অ্যাড করেন, সময়ের কোনো তারতম্য ঘটবে না। এখন যদি এর অসুবিধার কথা চিন্তা করি, তাহলে আপনার এতক্ষণে একটি অসুবিধা অবশ্যই বের করে ফেলেছেন, যে যদি মাঝখানে এই সুইচ বা হাবটির কোনোভাবে কোনো সমস্যা হয় বা নষ্ট হয়ে যায়, তাহলে সমগ্র নেটওয়ার্কটি অচল হয়ে যাবে। অর্থাৎ যদি নেটওয়ার্কে 100 কম্পিউটার যুক্ত থাকে, তাহলে সেই 100 কম্পিউটারই মাত্র এই একটি হাবের উপর নির্ভরশীল। অর্থাৎ যদি কোনোভাবে এই হাবটি নষ্ট হয়ে যায়, তাহলে সমগ্র কম্পিউটারের সমগ্র নেটওয়ার্কের সমগ্র কম্পিউটার অচল হয়ে যাবে। আরেকটি সমস্যা যদি আমরা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে সেটি হচ্ছে আপনার যখনই আপনি তথ্য পাঠাতে চাইবেন, ধরুন এখানে 1 কম্পিউটার, এটি হচ্ছে 3 কম্পিউটার, এটি হচ্ছে 2 কম্পিউটার। অর্থাৎ আপনি চাচ্ছেন যে 1 থেকে আপনি কোনো একটি তথ্য 2তে প্রেরণ করবেন। তখন কি করতে হবে, আপনি 1 থেকে 2তে প্রেরণ করতে পারবেন না। আপনাকে প্রথমে হাবে প্রেরণ করতে হবে, হাব তখন আপনাকে 2তে প্রেরণ করবে। একইভাবে আপনি 1 থেকে আগে হাবে প্রেরণ করবেন, তারপর 3তে প্রেরণ করবেন। অর্থাৎ কি দেখা যাচ্ছে, আপনি কোনো তথ্য সরাসরি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে দিতে পারছেন, আপনাকে অবশ্যই হাবের কাছে যেতে হচ্ছে। এটি হচ্ছে একটি অসুবিধা। তারপরে আরও একটি অসুবিধার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে হচ্ছে একটু তুলনামূলক খরচ বেশি। কিভাবে খরচ বেশি, আপনার বিভিন্ন ধরনের কেবল আপনি ব্যবহার করতে পারছেন, সেজন্য একটি খরচ বেশি। তারপরে আপনার একটি কেন্দ্রীয় হাব বা কেন্দ্রীয় ডিভাইস লাগছে, এজন্য আপনার খরচ তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। তারপরে আছে ট্রি টপোলজি। এখন ট্রি টপোলজি বলতে কী বোঝায়, খুবই সিম্পল এবং খুবই সহজ একটি ব্যাপার। ট্রি বলতে কী বোঝায়, গাছপালার কি থাকে, শাখা প্রশাখা থাকে। অর্থাৎ যে টপোলজি গাছের নেই শাখা প্রশাখা থাকে, তাকে বলা হয় ট্রি টপোলজি। বইয়ের ভাষায় আরও সুন্দরভাবে লেখা আছে, কিন্তু মেইন কনসেপ্ট এটি যে টপোলজিটি কীরকম থাকে। ধরুন এটা একটি কম্পিউটার, প্রথমে এখান থেকে এরকম 2টো কম্পিউটার বের হলো, তারপর আপনি সেখান থেকে আবারও এরকম আরও নেটওয়ার্ক বের করতে পারবেন। এভাবে আপনি এখান থেকে আরও বের করতে পারবেন, এভাবে শাখা প্রশাখা হতেই থাকবে। এক্ষেত্রে এই যে প্রথম ধাপের যে কম্পিউটারগুলো আছে, এগুলো হচ্ছে এই দ্বিতীয় ধাপের কম্পিউটারগুলোর হোস্ট। প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়। এই যে প্রথম স্তরের কম্পিউটার, যদি এটাকে প্রথম স্তরের কম্পিউটার ধরেন, তাহলে এই দ্বিতীয় স্তরের কম্পিউটার হোস্ট হচ্ছে এটি। আর যদি এটাকে তৃতীয় স্তরের কম্পিউটার ধরেন, তাহলে এটি হচ্ছে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো হচ্ছে এই তৃতীয় স্তরের কম্পিউটার হোস্ট। হোস্ট মানে কি, ধরুন বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হচ্ছে এবং বাংলাদেশ ইন্ডিয়া গিয়েছে খেলতে, তখন এখানে হোস্ট হবে ইন্ডিয়া, অর্থাৎ হোস্ট কান্ট্রি ইন্ডিয়া, কেননা বাংলাদেশ ইন্ডিয়া গিয়েছে, সেখানে গিয়ে খেলছে, এই জন্য হোস্ট হচ্ছে ইন্ডিয়া। আর এখানে একইভাবে আপনার এই কম্পিউটারগুলো তখনই থাকবে যখন এরা থাকবে, অর্থাৎ এদের হোস্টে আছে এই কম্পিউটারগুলো। এই জন্য বলা হয় এটি প্রথম স্তরের কম্পিউটারগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের হোস্ট, এবং দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো হচ্ছে তৃতীয় স্তরের হোস্ট, তৃতীয় স্তরের কম্পিউটারগুলো হচ্ছে তার পরবর্তী স্তরের হোস্ট, মানে চতুর্থ স্তরের হোস্ট। এখানে যদি আমি সুবিধার কথা চিন্তা করি, তাহলে এখানে সুবিধা হচ্ছে আপনার এটি অনেক বিশাল বড় বড় নেটওয়ার্ক টপোলজিতে ব্যবহার করা হয়, এটি বাসাবাড়িতে ব্যবহার করা যায়। তারপরে এখানে নিরাপত্তা বেশি,
এই শাখা প্রশাখা বৃদ্ধির মাধ্যমে এটিকে অনেক বিশাল বড় একটি নেটওয়ার্ক তৈরি করা সম্ভব, অর্থাৎ সম্প্রসারণ করা সম্ভব। আপনি চাইলে এখান থেকে আরও শাখা বের করতে পারবেন, যতক্ষণ ইচ্ছা বের করতে পারবেন। অফিস আদালতের কাছে এই টপোলজি মূলত ব্যবহার করা, এগুলো হচ্ছে সুবিধা। এখন যদি অসুবিধার কথা চিন্তা করি, তাহলে আপনারা দেখেই বুঝতে পারছেন আগের যে টপোলজিগুলো দেখিয়েছিলাম তাদের তুলনায় এই চিত্রটা একটু হিজিবিজি লাগছে, অর্থাৎ জটিল। হ্যাঁ, অবশ্যই এই টপোলজিটি অন্যান্য টপোলজি থেকে কিছুটা জটিল, আর এই জটিল হওয়ার কারণে আপনার একে বাস্তবায়ন করার জন্য দক্ষ লোক বলের প্রয়োজন এবং তার সাথে বেশ কিছুটা অর্থের প্রয়োজন, যা অন্যান্য টপোলজির তুলনায় একটু বেশি ব্যয়বহুল। তারপরে যদি কোনো কারণে হোস্ট কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে তার পরবর্তী কম্পিউটারগুলো নষ্ট হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। অর্থাৎ যদি এই দ্বিতীয় স্তরের দুটি কম্পিউটার নষ্ট হয়ে যায় কোনোভাবে, তাহলে তার পরবর্তী এখান থেকে যে 4টি আছে বা 4টি থেকে যদি আরও 8টি কম্পিউটার বের হয়, ওই 8টি থেকে যদি আরও 16টি কম্পিউটার বের হয়, এই জাস্ট দুটি কম্পিউটার নষ্ট হওয়ার কারণে সবগুলো নষ্ট হয়ে যাবে। আবার যদি এটি নষ্ট হয়ে যায়, তাহলে তো পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যাবে। সেটি হচ্ছে একটি বড় ধরনের অসুবিধা। তারপর হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি বলতে কী বোঝায়? অর্থাৎ এমন একটি টপোলজি যেখানে তার অন্তর্ভুক্ত প্রত্যেকটি কম্পিউটার তার সাথে পরস্পর যুক্ত থাকে অন্তর্বর্তীভাবে। অর্থাৎ এখানে 4টি কম্পিউটার রয়েছে। এখন ম্যাশ টপোলজি হচ্ছে এমন একটি টপোলজি যেখানে প্রত্যেকটি কম্পিউটার তাদের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ আপনি যেখান থেকেই চান অন্য যে কোনো একটি কম্পিউটারে সরাসরি তথ্য প্রেরণ করতে পারবেন। এটি হচ্ছে ম্যাশ টপোলজি। এখন ম্যাশ টপোলজির সুবিধা কী? অবশ্যই প্রথম সুবিধা, আপনি চাইলেই যে কোনো সময় যে কোনো কম্পিউটারকে সরাসরি তথ্য প্রেরণ করতে পারেন, এটি হচ্ছে একটি সুবিধা। তারপরে এর কোনো কেন্দ্রীয় ডিভাইস নেই, তাই কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। এখানে খুব বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয় না। আপনি যতই নেটওয়ার্কে কম্পিউটার যুক্ত করেন, যত বেশি যুক্ত করেন, আপনার নেটওয়ার্কের স্পিড কমবে না। এটি হচ্ছে আরেকটি সুবিধা। এবার যদি আসুন আমি অসুবিধার কথা চিন্তা করি, এটিও বেশ জটিল একটি টপোলজি। এখানে আমি 4টি দিয়েছি, তাতেই কিছুটা হিজিবিজি দেখা যাচ্ছে। কিন্তু যদি আমি কম্পিউটার সংখ্যা, আপনি চিন্তা করুন 100 কম্পিউটারকে আমি ম্যাশ টপোলজিতে যুক্ত করেছি, তাহলে এখানে কি একটি অবস্থার সৃষ্টি হবে। এই জন্য বলা হয় এটি অনেক জটিল এবং সময় সাপেক্ষ। যদি কোনো একটি সমস্যার সৃষ্টি হয়, তাহলে সেটি সময় সাপেক্ষ হবে এবং অর্থের পরিমাণও বেশি লাগবে। নেটওয়ার্কে অতিরিক্ত কিছু লিঙ্ক স্থাপন করতে হয়, যার কারণে সেই ঘুরে ফিরে একটি আসছে, অর্থাৎ বাস্তবায়ন খরচ একটু বেশি হয়ে থাকে। এখন এখান থেকে ম্যাশ টপোলজিতে কিছু 2টি এমসিকিউ রয়েছে, খুবই মজাদার। বলা হলো যে 10টি কম্পিউটার আছে এবং এখানে এই 10টি কম্পিউটারের মাধ্যমে আপনি এই ম্যাশ টপোলজি তৈরি করবেন। এখন 10টি কম্পিউটারের মাধ্যমে যদি ম্যাশ টপোলজি তৈরি করেন, তাহলে এই টপোলজিতে এই যে আপনি তারগুলো নেবেন এরকমভাবে, এই তারের সংখ্যা কত হবে? এটি একটু কনফিউজিং মনে হলেও খুবই সহজ একটি ব্যাপার। দেখুন, এই তার একটি সূত্র আছে, তারের সংখ্যা হবে n/n-1/2t, অর্থাৎ যতগুলো কম্পিউটার বলবে আপনি n এর জায়গায় সেই ভ্যালুগুলো বসিয়ে দেবেন। এখন আমি যদি এখানে 10 বসাই, তাহলে কি হচ্ছে 10 × 10⁻1/2। 10-1 মানে 9, আর সামনে আছে 10 মানে 90/2 সমান 45টি তারের দরকার। আর সংযুক্ত সংখ্যা কত? অর্থাৎ এই যে এগুলো হচ্ছে তার, এগুলো হচ্ছে তার, কিন্তু এগুলো হচ্ছে সংযুক্তি, অর্থাৎ সংযুক্তি মানে জোড়া। এখন জোড়ার সংখ্যা কত? জোড়া সংযুক্তি বা নোড, এই নোড সংখ্যা হচ্ছে n-1, মানে এখানে 10টি থাকলে আপনার 10-1 সমান 9টি। এখন এখানে 10-এর জায়গায় আপনাকে দিতে পারে 50, দিতে পারে 100, দিতে পারে 500, আরও যতগুলোই দেখ, কোনো সমস্যা নেই। শুধুমাত্র যদি তারের সংখ্যা জিজ্ঞেস করে এই সূত্রটি ইউজ করবেন, আর যদি নোডের সংখ্যা জিজ্ঞেস করে তাহলে এই সূত্রটি ইউজ করবেন। ধরুন 500 আছে, তো 500-র ক্ষেত্রে নোড সংখ্যা কত হবে? 500-1 মানে হচ্ছে 499টি। আর যদি বলা হয় 500-র ক্ষেত্রে তারের সংখ্যা কত হবে মোট, তাহলে এই যে 500 ইন্টু এখানে 500-1 মানে হচ্ছে 499/2, যা রেজাল্ট আসে সেটি আছে। এবং সর্বশেষ আজকের টপিক, সেটি হচ্ছে হাইব্রিড টপোলজি। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হাইব্রিড টপোলজি? হাইব্রিড বলতে কী বোঝায়? বলতে বোঝাচ্ছে যে এই এমন একটি টপোলজি থাকবে যেখানে আপনি পূর্বে যে টপোলজিগুলো পড়ে এসেছেন, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, সবগুলো একটি সংমিশ্রণ থাকবে। অর্থাৎ এই সবগুলো টপোলজি যখন একটি টপোলজির মধ্যে আসবে, তখন সেটিকে বলা হবে হাইব্রিড টপোলজি। কীভাবে? দেখুন, এটি হচ্ছে একটি বাস টপোলজি, এখন তার সাথে জুড়ে দিল একটি রিং টপোলজি, আবার এদিক থেকে তার সাথে ধরুন জুড়ে দিল একটি স্টার টপোলজি, আবার এখান থেকে একটি ম্যাশ টপোলজি। এই যে এতগুলো টপোলজি একসাথে যুক্ত হয়েছে, এখানে
এই চারটি থাকতে হবে এরকম কিছু না, যদি দুটিও একসাথে থাকে তাহলে সেটি হাইব্রিড টোপোলজি, অর্থাৎ একের অধিক টোপোলজি একসাথে যুক্ত হলে সেটাকে বলা হবে হাইব্রিড টোপোলজি। তো এটি হচ্ছে একটি হাইব্রিড টোপোলজি। হাইব্রিড টোপোলজির উদাহরণ কি? হাইব্রিড টোপোলজির উদাহরণ হচ্ছে ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট হচ্ছে একটি হাইব্রিড টোপোলজি। এখানে কোনো স্পেসিফিক একটি বা দুটি টোপোলজি নেই, বরং যতগুলো টোপোলজি আপনারা জানেন এবং শুনেছেন সবগুলো টোপোলজি এই ইন্টারনেটের ভিতরে আছে, এজন্য এটাকে বলা হয় হাইব্রিড টোপোলজি। তো হাইব্রিড টোপোলজির সুবিধাগুলো কী কী? হাইব্রিড টোপোলজির সুবিধাগুলো যদি আমরা চিন্তা করি, প্রথমে আপনি লিখতে পারবেন এখানে সব ধরনের টোপোলজির সুবিধা পাওয়া যায়, অর্থাৎ আপনি এখানে বাস টোপোলজির সুবিধা পাচ্ছেন, এখানে আপনি রিং টোপোলজির সুবিধা পাচ্ছেন, স্টার টোপোলজির সুবিধা পাচ্ছেন, ম্যাশ টোপোলজির সুবিধা পাচ্ছেন, আপনি সব ধরনের টোপোলজির সুবিধাগুলো এখানে পেয়ে যাচ্ছেন এই হাইব্রিড টোপোলজিতে। আরেকটি হচ্ছে যদি কোনো একটি অংশ নষ্ট হয়ে যায় তাহলে শুধু এই অংশটি নষ্ট হবে, বাকি সম্পূর্ণ অংশ সঠিকভাবে চলতে থাকবে, কোনো হস্তক্ষেপ করবে না অন্য অংশের উপর। অর্থাৎ এখানে আপনার যদি স্টার অংশটি নষ্ট হয়ে যায় তাহলে বাকিগুলো ঠিকই চলতে থাকবে, এই স্টার টোপোলজির কারণে ওইগুলো নষ্ট হবে না, এগুলো তাদের কাজ নিয়মিত চালিয়ে যেতে পারবে। তারপরে আরেকটি সুবিধা যদি আমরা চিন্তা করি, সেটি হচ্ছে কোনো একটি সমস্যা যদি বের হয় তাহলে সেটি আপনি খুব সহজে নির্ধারণ করতে পারবেন। ট্রাবল শুটিং মানে কি, সমস্যার সমাধানগুলো আপনার সহজ হয়ে যাবে, এটি হচ্ছে এর সুবিধা। এবং যেহেতু সুবিধা আছে অবশ্যই এর অসুবিধাও রয়েছে। এর অসুবিধাগুলো হচ্ছে আপনার নেটওয়ার্কটি বিশাল, মানে অনেক জটিল একটি অবস্থার সৃষ্টি করে। এখানে যদি আপনি কোনো কিছু ইনস্টল করতে চান বা আপগ্রেড করতে চান তাহলে খুবই দক্ষ জনবল লাগবে, তা না হলে দেখা যাবে আপনি এখানে একটি কম্পিউটার সমস্যা হয়েছে বা এখানে কোনো একটি আপগ্রেড করতে চাচ্ছেন কিছু একটা, তো দক্ষ জনবল না থাকার কারণে সে এখানে না করে সেটি দিয়ে দিল এখানে, তখন আবার আপনার আরেকটি সমস্যায় পড়ে যেতে হবে। সেজন্য দক্ষ জনবল দরকার এবং সেই জন্য আপনার অর্থের প্রয়োজন বেশি, জটিল, অবশ্যই সময় সাপেক্ষ জটিল অর্থের প্রয়োজন, এবং তার সাথে সর্বদা এই নেটওয়ার্কটি সচল রাখতে হবে। অর্থাৎ এখানে যেই কেন্দ্রীয় সুইচ বা অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোকে আপনার, অর্থাৎ পুরো হাইব্রিড টোপোলজি আছে তার মধ্যে একটি সেন্টার পয়েন্ট থাকে অবশ্যই, যতই বিভিন্ন ধরনের টোপোলজির সংযুক্তি থাকুক এর অবশ্যই মেইন লাইন বা পাওয়ার লাইন থাকে, তো সেগুলো আপনাকে সবসময় সচল রাখতে হবে। এখন আপনি ধরুন আপনার এই পুরো হাইব্রিড টোপোলজির এই অংশটি আপনার কাজে লাগছে না, কিন্তু তারপরও আপনার যেহেতু পাওয়ার অন্যান্যগুলো কাজে লাগছে তাই আপনার পাওয়ার লাইন চালু রাখতে হবে। আর পাওয়ার লাইন চালু রাখা মানে আপনার এই যেই অংশটুকু কাজে না লাগলেও এটি চলবে, অর্থাৎ সবসময় আপনাকে চালু রাখতেই হবে, এটি হচ্ছে একটি অসুবিধা। তো এই ছিল আজকের টোপোলজি নিয়ে সব কিছু। তো এখান থেকে আর তেমন আসার কিছু নেই, আমি যা বলেছি সেগুলি আপনি লিখে দিয়ে আসতে যদি পারেন, যে প্রত্যেকটি থেকে সুবিধা এবং অসুবিধা যদি 3টি করে নিন তাহলে 3টি সুবিধা 3টি অসুবিধা নিলে 6টি হয়ে যায়। যদি একই ধরনের টোপোলজি থেকে আসবে না, বরং আপনাকে 2টি টোপোলজি দিয়ে দিবে উদ্দীপকের মাধ্যমে। ধরুন আপনাকে দিল বাস টোপোলজি এবং স্টার টোপোলজি, তখন আপনার উদ্দীপক পড়ে বুঝতে হবে যে বাস টোপোলজি আর স্টার টোপোলজি দিয়েছে, তখন গতে আপনাকে বলতে পারে যে প্রথম টোপোলজিটির সুবিধাগুলো কী কী, আর দ্বিতীয় টোপোলজির সাথে প্রথম টোপোলজির সামঞ্জস্যতা কোথায় বা বৈসাদৃশ্য কোথায় বা কোনটি বেশি উন্নত, এটি বেশ ম্যাক্সিমাম টাইম এটি আসে যে কোনটি সুবিধাজনক। তো এগুলো আমি আশা করি আপনাকে যেভাবে বলেছি সেভাবে যদি আপনি বুঝে থাকেন লিখতে পারবেন। সুবিধার জন্য আরেকটি পিকচার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই যে এখানে দেওয়া আছে টোপোলজি সংক্রান্ত টিপস, এগুলো আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখে নেন তাহলে আশা করি এগুলো দেখার পর আমার এই ক্লাসটাও যদি মোটামুটি দেখেন বা শোনেন, আশা করি টোপোলজি নিয়ে আর কোনো সমস্যা থাকা উচিত না, কারণ খুব জটিল কোনো বিষয় এখানে না, জাস্ট চিত্রগুলো মাথায় এঁকে রাখবেন, চোখে গেছে নেবেন, মাথায় এঁকে নেবেন, তাহলেই হবে, আর কিছু মুখস্থ করা লাগবে না, এটুকুতেই হয়ে যাবে। এই ছিল আজকের ক্লাস, অ্যান্ড আলহামদুলিল্লাহ দ্বিতীয় চ্যাপ্টারও শেষ, প্রথম অধ্যায় শেষ হলো, এখন দ্বিতীয় অধ্যায় শেষ। আগামীকাল থেকে বা নেক্সট ক্লাস থেকে তৃতীয় চ্যাপ্টার শুরু করব, অ্যান্ড এভাবে হোপফুলি খুব তাড়াতাড়ি বইটি শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।